নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। নাগদোষ জ্যোতিষে এমন একটা দোষ যাকে যোগ হিসেবেও ট্রিট করা যেতে পারে। কোনো সময় এটিকে সর্পসাপ যোগ হিসেবে ধরা যেতে পারে। জীবনের কোনো সময় বা পূর্বজন্মে সর্পের সঙ্গে দুর্ব্যবহার সেটা কিন্তু এই দোষকে সৃষ্টি করে। কোনো কোনো সময় এই দোষ থাকে অদৃশ্য। যেমন কোনো একজন মানুষের জন্মকুণ্ডলিতে কর্কট লগ্ন এবং লগ্নতেই অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। আপনি দেখলেন নবমপতি বৃহস্পতি আপনার লগ্নে তুঙ্গ হয়ে রয়েছে, নবম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে। বৃহস্পতি নবম ভাবের মুখ্য ফলদাতা গ্রহ, ফলে বৃহস্পতি লগ্নে রয়েছে তো রাজযোগ, আপনার জীবনে উন্নতি হবেই। কিন্তু আলটিমেটলি কি হলো, দেবগুরু বৃহস্পতি রয়েছে অশ্লেষা নক্ষত্রে আপনার লগ্নে, এবং ষষ্ঠপতি লগ্নে অশ্লেষা নক্ষত্রে থাকায় তৈরি হয়ে গেল নাগদোষ। আপনি আরও একটু খুঁটিয়ে দেখলেন যে বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে। আপনি ভাবলেন যে এটা তো গুরুচণ্ডাল দোষ তৈরি হয়েছে, কিন্তু রাহুর এই দৃষ্টি বৃহস্পতির ওপরে সৃষ্টি করলো নাগদোষ। কারণ বৃহস্পতি রয়েছে অশ্লেষা নক্ষত্রে এবং অশ্লেষা নক্ষত্রের অধিপতি দেবতা তিনি হলেন অনন্ত শেষ নাগ, ফলে সৃষ্টি হলো তীব্র নাগদোষ। সমস্যায় পড়লেন আপনি। অর্থাৎ এই সর্পসাপ যোগ হলো এমন একটি যোগ যার থেকে নিস্তার বড় বড় মানুষও পাননি। যে দোষ বা যে যোগ যেটা অনেকটাই অদৃশ্য, জন্মকুণ্ডলিতে আইডেন্টিফাই করা মুশকিল, তাকে অনেকেই শুভ যোগ হিসেবে ভুল করে থাকেন। কিন্তু এই দোষ বা এই যোগ জাতক বা জাতিকার জীবনে থাকলে তাকে একদম নাস্তানাবুদ করে দেয়। উন্নতি, অগ্রগতি সবটাই বাধাপ্রাপ্ত হয়। আপনি দেখছেন সব কিছু শুভ, সমস্ত মানুষ, সমস্ত সমাজ, সমস্ত সিস্টেম আপনার ফলে রয়েছে, কিন্তু আলটিমেটলি সব কিছু পজিটিভ থাকা সত্ত্বেও আপনি হয়ে পড়ছেন চরম ব্যর্থ। জীবনে আপনার অগ্রগতি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। সমস্যারা ঘিরে ধরছে আপনাকে বারবার। এগিয়ে চলার পথ বারবার প্রতিবন্ধকতায় বাধাপ্রাপ্ত হচ্ছে। আপনার অ্যাক্টিভিটি নষ্ট হচ্ছে, আপনি সমস্যায় পড়ছেন। অত্যন্ত সেন্সিটিভ, সংবেদনশীল কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্মছকে যদি এই নাগদোষ সৃষ্টি হয়, তারা কিন্তু বাধাপ্রাপ্ত হবেন। তাদের জীবনে বারবার দুঃখ ফিরে আসবে। যদা রাহু কৃচ্ছ্রং সূত প্রদং মন্যে নাগদোষং প্রজায়তে। অর্থাৎ যদি রাহু পঞ্চম ভাবকে গ্রাস করে এবং অশুভভাবে অবস্থান করে, তখন কিন্তু সন্তান সম্পর্কিত কষ্ট এবং নাগদোষের সৃষ্টি হয়। যদা কেতুর্গ্রহতে সৎ কলহে দুঃখদায়কঃ তথা নাগদোষ সম্ভূতাঃ সূতহানির্ণ সন্দেহ। অর্থাৎ জন্মকুণ্ডলিতে কারক গ্রহকে কষ্ট দেয়, তখন নাগদোষ জন্মগ্রহণ করে এবং সন্তান হানির আশঙ্কা সৃষ্টি হয়। অর্থাৎ কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চম ভাব যদি রাহু, কেতু ইত্যাদির দ্বারা প্রভাবিত হয়, কিংবা জন্মকুণ্ডলিতে যদি অশ্লেষা নক্ষত্র পীড়িত হয়, কিংবা যদি জন্মকুণ্ডলিতে কেতু অপরাপর গ্রহের দ্বারা পীড়িত হয়, কেতু যদি নিজের সাধারণ প্রভাব দিতে ব্যর্থ হয়, কেতু যদি অষ্টমগত হয় এবং কেতুর নক্ষত্রাধিপতি যদি অশ্লেষা নক্ষত্রগত হয়, কিংবা কেতু যদি রাহুর নক্ষত্রে অষ্টমে শতভিষায় অবস্থান করে, সেই ক্ষেত্রে এই নাগদোষ সৃষ্টি হয়। ফল অদ্ভুত। আপনি সব ঠিক করছেন কিন্তু আলটিমেট রেজাল্ট জিরো। আপনি সবচেয়ে বেশি পড়াশুনো করছেন কিন্তু রেজাল্টে আপনি পেছনের সারিতে। কোনো না কোনো কারণে অদ্ভুত দুর্ভাগ্য, এগিয়ে চলেছেন কোনো একটা কাজে, বাড়ির থেকে সব কিছু নিয়ে বেরোলেন, একদম অফিসে গিয়ে ফিল করলেন যে মূল যে পেপারস সেটা আপনি নিয়ে আসেননি, কিংবা সমস্ত পেপারস নিয়ে গিয়েছেন, শুধু আধার কার্ড প্রয়োজন, সেটা আপনি নিয়ে যাননি। কোনো একটা সময় শরীর অসুস্থ, হসপিটালেও আপনি পৌঁছে গিয়েছেন, কিন্তু দেখা গেল আপনি যে হেলথ ইন্স্যুরেন্স পলিসি সেটা নিতে ভুলে গেছেন, এবং এই হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিতে ভুলে যাওয়ার জন্য আপনার অ্যাডমিশনটা কিন্তু ডিলেড হলো, শরীরটা একটু বেশি খারাপ হলো। সমস্ত কিছু ঠিকঠাক, ব্যবসা শুরু করবেন, পার্টনারশিপ একদম ঠিকঠাক, কিংবা বিজনেসের ইনঅগ্রেশন হবে, এক্স্যাক্টলি সেই দিন, ঠিক সেই দিনটাতে আপনার পার্টনার অসুস্থ হয়ে পড়লেন, বা এমন একটা ইভেন্ট হলো যেটা সম্পূর্ণ অনভিপ্রেত এবং অনিশ্চিত। আপনার পার্টনার আপনার থেকে দূরে সরে গেল এবং ব্যবসাটা আলটিমেটলি আপনি করে উঠতে পারলেন না। একদম শেষ মুহূর্তে গিয়ে সবকিছু ডিসাইড করে নিয়েছেন, সবকিছু ঠিকঠাক হয়েছে, ফাইন্যান্সার এমন সময় বলল যে না, ব্যবসাটা করা যাবে না। টাকা হাতে এসেই গিয়েছিল, কিন্তু সেই টাকা আটকে গেল। এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে, এই ঘটনা ঘটতে পারে আপনার জীবনে। জন্মকুণ্ডলিতে নাগদোষ রয়েছে, বিয়ে একদম ঠিকঠাক হয়ে গিয়েছে, অনেক দিন ধরে বিয়ে হচ্ছিল না, এটা ওটা সেটা নানা কারণে বিয়ে পিছিয়ে যাচ্ছিল, অবশেষে বিয়ে সংক্রান্ত একটা সিদ্ধান্ত হয়েছে,
বিয়ের দিনক্ষণ ফাইনাল হয়েছে, কার্ড ছাপানো, ডিস্ট্রিবিউশন রেডি, কয়েকদিনের মধ্যেই বিয়ে। এমন সময় এমন একটা দুর্ভাগ্যজনিত ঘটনা ঘটল যে সেই বিয়ে পিছিয়ে গেল। কারণ হতে পারে এই নাগদোষ। নাগদোষ মানে যে আপনার পুত্র বা পরবর্তী প্রজন্মের উপরে তার প্রভাব বিস্তার করবে তা কিন্তু নয়। এই জন্মেও আপনি এর পূর্ণ প্রভাব পেতে পারেন। আবার এই জন্মে আপনার দ্বারা সৃষ্ট নাগযোগের প্রভাব সেটা কিন্তু আপনার পরের প্রজন্মকে ভুগতে হতে পারে। আবার সবসময় যে সর্পকে আঘাত করলেই নাগদোষ সৃষ্টি হবে তা কিন্তু নয়। সর্পকে আঘাত ছাড়াও, সর্পের ক্ষতি করা ছাড়াও সৃষ্টি হতে পারে নাগদোষ। সন্তানের সঙ্গে দুর্ব্যবহার, সন্তানের প্রতি বিরূপ ব্যবহার, সন্তানের প্রতি ভালোবাসা বর্জন করে পরস্ত্রীতে আগ্রহ পোষণ, এটাও কিন্তু সর্পসাপ যোগের কারণ হয়ে উঠতে পারে। পৌরাণিক যুগ থেকে বহু কাহিনী আমরা এই সর্পসাপ যোগ সম্পর্কে শুনে আসছি। মহাভারতের যুগে হস্তিনাপুরের রাজা পাণ্ডু শিকারে গিয়ে সংগ্রামরত অবস্থায় এক সর্পযুগলকে হত্যা করে ফেলেন। অনিচ্ছাকৃত অবস্থাতেই তিনি এই সর্পযুগলকে হত্যা করে ফেলেন এবং তার ফলে তাকে এই সর্পসাপের শিকার হতে হয় এবং তিনি যখন রানী মাদ্রীর সঙ্গে সংগ্রামরত অবস্থায় থাকেন সেই অবস্থাতেই তার মৃত্যু হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা সর্পসাপ যোগ দেখি। আর এই মহাভারতের যুগেই আমরা বারবার এই সর্পসাপের কথা শুনতে পাই। কখনো অর্জুন এই সর্পসাপের শিকার হয়েছিলেন। তক্ষকের পুত্র অশ্বসেন সে অর্জুনকে বধের জন্য আক্রমণ করেছিল। কখনো রাজা পরীক্ষিত তিনি তক্ষকের আক্রমণের শিকার হয়েছিলেন। ফলে এই যে বংশ, পাণ্ডব বংশ, এরা কিন্তু বারংবার এই সর্পসাপের শিকার হয়েছিল। এবার মনের মধ্যে প্রশ্ন জাগবে, কি হতে পারে প্রতিকার? বাধা বিপত্তি তো অনেক শুনলাম, কিন্তু কি করে এই সর্পসাপ যোগ থেকে নিজেদেরকে মুক্ত করব? কিভাবে এই সর্পসাপ যোগের কুপ্রভাব থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখব? আমরা লগ্নপতির প্রতিকার করতে পারি, নবমপতি বা দশমপতির প্রতিকার করতে পারি। পরোক্ষভাবে নাগদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারি, বগলামুখী স্তম্ভন মন্ত্র পাঠ করতে পারি। এই কাজকর্মগুলি করা যেতে পারে। সরাসরি নাগদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু সংস্কৃত শ্লোক রয়েছে, বেশ কিছু মন্ত্র রয়েছে, সেগুলো পাঠ করা যেতে পারে। আমি তার মধ্যে একটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওং নমঃ অস্তু সর্পেভ্য ইয়ে কেচা পৃথিবীং নয়া ইয়ে অন্তরিক্ষে ইয়ে দিবি তেভ্য সর্পেভ্য নমঃ। এছাড়া একটি অত্যন্ত কার্যকরী নবনাগ স্তোত্র রয়েছে। এই স্তোত্রে বলা হয়েছে অনন্তং বাসুকিং শেষং পদ্মনাভম চ কম্বলম শঙ্খপালম হৃতরাষ্ট্রম তক্ষকম কলিয়ং তথা। অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম শঙ্খপালম ধৃতরাষ্ট্রম তক্ষকম কালিয়ম তথা। এছাড়াও নাগপঞ্চমীর ব্রত পাঠ করা যেতে পারে। রাহু কেতুর জন্য দান নাগদোষের প্রশমন ঘটায়। শিবলিঙ্গে বেলপাতা সহ জল সিঞ্চন করবার ব্যবস্থা, শিব অভিষেক, এগুলো নাগদোষের খণ্ডন করতে সাহায্য করে। আরেকটি ছোট্ট মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মন্ত্রটি হলো ওং রিং নাগভয়হরায় ফট। ওং রিং নাগভয়হরায় ফট। এই মন্ত্রটি আমরা পাঠ করতে পারি এবং এই মন্ত্রটির পাঠেও কিন্তু আমাদের এই সমস্যাগুলি থেকে মুক্তিপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। এছাড়াও পিতৃতর্পণ, নাগ প্রায়শ্চিত্ত ইত্যাদিও করা যেতে পারে। এর ফলেও কিন্তু নাগদোষ থেকে মুক্তি লাভ সম্ভব। সুতরাং সর্পসাপ দোষ একটি দোষ যেটি আপনার জন্মকুণ্ডলীকে ধীরে ধীরে সমস্যার দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না কখন সমস্যা ঘনীভূত হয়েছে। কখনো রোগাক্রান্ত হয়ে পড়তে পারেন, কখনো শারীরিক সমস্যা, কখনো মানসিক অস্থিরতা। হঠাৎ জানলেন আপনি নাকি সিজোফ্রেনিয়ার শিকার। এরকম বহু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই জন্মকুণ্ডলিতে এই রকম কঠিন কঠিন সমস্যা রয়েছে এবং যার বেসিক্যালি কোনো রকম ইন্ডিকেশন জন্মকুণ্ডলিতে নেই। আমরা কুণ্ডলী দেখে বলি যে এরকম কোনো কিছু তো তোমার কুণ্ডলিতে নেই, তাহলে কেন এরকম ঘটনা তোমার সাথে ঘটলো? এটা বারবার আমরা জ্যোতিষীদের কাছে বলতে শুনি, কিন্তু তার কারণ হতে পারে এই নাগদোষ বা সর্পসাপ দোষ। এই দোষের ইন্ডিকেশন আমরা পাই নবাংশ কুণ্ডলিতে, এই দোষের ইন্ডিকেশন আমরা পাই সুতরাং জন্মকুণ্ডলিতে এই দোষের উপলব্ধিকরণ এটা কিন্তু অবশ্যই হয়ে থাকে। এই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই বা সংশয় নেই। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি এই দোষ থাকে, সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হলো শারীরিক সমস্যা। কারণে অকারণে শরীর দুর্বল হয়ে পড়ছে, আপনি বুঝতেও পারছেন না, ডাক্তাররাও রোগ ধরতে পারছেন না, কিন্তু আপনি অসুস্থ। এটা সবচেয়ে বড় সমস্যা। সন্তানের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়া, এটা হলো দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যাটি হলো ফ্যামিলি থেকে একটা ডিস্টারবেন্সেস,
পরিবার পরিজন এদের থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার সংযোগ এটা তৈরি হতে দেখতে পাওয়া যায়। পরিবার বা যাদেরকে আপনজন ভেবেছিলেন তাদের থেকে ক্রমাগত দূরত্ব সৃষ্টির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। এবং এই নাগদোষ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো রকম সমস্যার সম্মুখীন হবেন। বেশ বড় রকম অস্থিরতা আপনাকে গ্রাস করবে। কর্কট রাশিতে আমরা 3টি নক্ষত্রের অস্তিত্ব দেখতে পাই, তার মধ্যে রয়েছেন পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। এবং আমরা যদি পরিসংখ্যান লক্ষ্য করি সেই ক্ষেত্রে অবশ্যই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা এরা কিন্তু বেশি নাগদোষের শিকার হয়ে থাকেন। যাই হোক না কেন, আমরা জানলাম প্রতিকার, আমরা জানলাম কি হতে পারে এবং তার থেকেও বড় কথা কিভাবে সাবধানতা অবলম্বন করা যেতে পারে। ভিডিওটি শেষ করবার আগে অন্য একটি আলোচনায় আমরা প্রবেশ করব, অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন।
নমস্কার। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন প্রিয়ন্তম বড়ুয়া সম্রাট, জন্ম তারিখ 14ই আগস্ট 2005, জন্ম সময় দুপুর 12:18, জন্মস্থান চট্টগ্রাম শহর। প্রিয়ন্তম, সবচেয়ে বড় প্রবলেম তোমার জন্মকুণ্ডলিতে হলো কনসেন্ট্রেশনের অভাব। কোনোভাবেই তুমি মনঃসংযোগ করতে পারছো না, আর যেমনভাবে তুমি তোমার বাবা মা এদেরকে পেতে চাইছো, তুমি কিন্তু ঠিক সেইভাবে তোমার বাবা মাকে পাচ্ছ না। রাজনীতি তোমার জন্য সাকসেসফুল প্রফেশন হতে চলেছে। প্রচুর পরিশ্রম করো এবং রাজনীতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ব্যবসার ক্ষেত্রে নিজস্ব ইন্ডিভিজুয়াল ব্যবসা তোমার জন্য ভালো। কনস্ট্রাকশন, প্রমোটিং ইত্যাদি ব্যবসায় অংশগ্রহণ করতে পারো। এগুলি ছাড়া সাধারণ ব্যবসাগুলি কিন্তু তোমার জন্য খুব একটা সুটেবল বা ফ্রুটফুল নয়। জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং রাহুর প্রেরিত অবস্থানের জন্য বিবাহিত জীবন মাঝারি, তবে জীবনসঙ্গী তোমার বর্তমান যে প্রেমিকা রয়েছেন তার সঙ্গেই তোমার বিবাহ হওয়ার সম্ভাবনা, তাই এই বিষয়টিতে মোটামুটি আমরা নিশ্চিন্ত নির্দ্বিধায় থাকতে পারি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি সবার মঙ্গল করুন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।